গল্পের শুরুতেই আমরা গুচিংকে দেখতে পাবো, যে একটা চার্চে বসেছিল। আসলে সে খবর পেয়েছিল এখানে আজকে মিস্টার মোয়ের রাইট হ্যান্ড কাউকে খুন করার জন্য অবশ্যই আসবে। কিছুক্ষণ পরেই আমরা ওখানে গল্পের মেন লিড ইফ্যানকে দেখতে পাবো। ইফ্যান আসলে একজন মাফিয়া গ্রুপের সদস্য, যে চার্চে এসেই মিস্টার লুয়ের ছেলের কাছে পৌঁছে যায় এবং সে তার ইউনিক তলোয়ারের মাধ্যমে মিস্টার লুয়ের ছেলেকে এমনভাবেই মারে যে কেউ সেটা বুঝতেই পারেনি। কাজটা শেষ করার পর ইফেন তো ওখান থেকে চলে যাবে ভাবছিল, কিন্তু তখনই পুলিশের লোকেরা ওখানে চলে আসে, যেটা দেখে গুচিংয়ে ওর হাতটা ধরে নিজের কাছে বসিয়ে নেয়। ওকে বলে, তুমি এখনই যা কিছু করেছো সবকিছুই আমি দেখেছি, আর তাছাড়াও পুলিশের লোকেরা বডিটা খুঁজে পেলে তোমাকে খোঁজার জন্য তল্লাশিও শুরু করে দেবে। তাই এখান থেকে বাঁচার তোমার দুটোই অপশন আছে। একটা, তুমি আমার লাভার হওয়ার অ্যাক্টিং করো, আর দ্বিতীয় অপশনটা হলো তুমি আমাকে হোস্টেজ বানিয়ে এখান থেকে বেরিয়ে যাও। এরপর ইফ্যান কোনো রকম করেই চার্চ থেকে বেরিয়ে আসে, কিন্তু বেরিয়ে এসেই ও গুচিং এর দিকে বন্দুক তান করে। ওকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে? গুচিং বলে, তোমার কতটা দক্ষতা সেটা আমি দেখে নিয়েছি, আর তোমার উপর অনেকটা ইমপ্রেসও হয়েছি। ওরা দেখে পুলিশের লোকেরা ওই দিকে আসছে, তাই গুচিং ইফ্যানের একদম ক্লোজ হয়ে যায়, যাতে পুলিশের লোকেরা ওদেরকে সন্দেহ না করে। কিন্তু তারপরেও ইফ্যান বারবার করেই ওকে জিজ্ঞাসা করছিল, তোমাকে এখানে কে পাঠিয়েছে, তুমি কার হয়ে কাজ করছো? গুচিং তখন ওকে বলে, তুমি চাইলে আমি তোমার হয়েও কাজ করতে পারি। পুলিশের লোকেরা ওদের খুব কাছে চলে এলে ইফ্যান গুচিংকে ওখানে রেখে দিয়েই পালিয়ে যায়। এদিকে গুচিংও কোনো কিছুতে কম ছিল না, সে একাই পুলিশের লোকেদের সঙ্গে লড়াই করে নেয়। এখানে তো আমরা এটাও জানতে পারবো, গুচিং যখন ইফ্যানের ক্লোজ হয়েছিল তখনই সে তার কোটের পকেট থেকে সেই ইউনিক তলোয়ারটা বের করে নেয়, যেই তলোয়ারটা সে তার পেনের মধ্যে লুকিয়ে রাখে। সে বলে, এটা খুঁজতেই তুমি নিশ্চয়ই আবারও আমার সঙ্গে দেখা করবে, তখনই আমি তোমার থেকে মিস্টার মোয়ের ব্যাপারে সব ইনফরমেশন বের করে নেব। আসলে গুচিং ভাবে যে মিস্টার মোই তার বাবাকে খুন করেছিল, কিন্তু মিস্টার মোকে তো কেউ কোনোদিন দেখেইনি, 2-3 জন ছাড়া। তাদের মধ্যে একজনই হলো ইফ্যান, যে মিস্টার মোয়ের রাইট হ্যান্ড। ফিরে যাওয়ার পর ইফ্যান দেখে তার কাছে তো সেই ইউনিক তলোয়ারটাই নেই, পরিবর্তে সেখানে একটা নোট রাখা আছে, যেখানে তাদেরই ক্লাবের নাম লেখা আছে। এইটা দেখে ইফ্যান বুঝেই যায় এইসব কিছু গুচিং এরই কাজ। এদিকে গুচিং সেই ক্লাবে একজন ডান্সার হিসেবে যোগ দিয়েছিল, সবাইকে সে তার নাম বলেছিল শিয়াঝি। সেদিন ইফ্যান ওকে খুঁজতেই ক্লাবে পৌঁছে যায় এবং ওকে বলে, তোমার কাছে আমার একটা জিনিস আছে। এই কথার উত্তর না দিয়ে গুচিং ওকে বলে, এখানে যখন এসছো তখন তোমাকে আমার সঙ্গে ডান্স করতেই হবে। দুঃখিত, এখানে আমাকে একটি অ্যাড দিতে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, মোস্ট বেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটি খেলা, সবচেয়ে এক্সাইটিংটা হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্ট বেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্ট বেটে দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্ট বেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধে। সাথে থাকছে 24 ঘন্টা 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচে দেওয়া আমার প্রোমো কোড SSM2 ইউজ করে রেজিস্ট্রেশনে আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। সো ডোন্ট মিস দিস অফার। এরপর গুচিং ইভ্যানের সঙ্গে ড্যান্স করতে শুরু করে দেয়। ড্যান্স করতে গিয়ে গুচিং ওকে সিডিউস করার চেষ্টাও করছিল। সেই ইভ্যানকে এটাও বলে যে আমি তো তোমার নামও জানি না। তখন ইভ্যান বলে, সেটা কি করে হতে পারে, এসব কিছু তো তুমি প্ল্যানিং করেই করেছো, তার মানে তুমি আমাকে ভালোভাবেই জানো। গুচিং ওকে বলে, যদি সত্যিই আমি সবকিছু প্ল্যানিং করে করেছি তাহলে কি তুমি আমাকে মেরে ফেলবে? এবার তো ইভ্যানের ধৈর্যের বাঁধই ভেঙে যায়। সে ওর গলার কাছে একটা হাতিয়ার ধরে আর বলে, দেখো আমার ধৈর্য খুবই কম, তাই তাড়াতাড়ি তুমি আমাকে আমার জিনিসটা ফেরত দিলেই আমি এখান থেকে চলে যাব। কিন্তু গুচিং এতে একটুও ভয় পায়নি। সে বলে, তোমাকে বাঁচাতে গিয়ে মিস্টার লুর লোকেরা আমাকে দেখে ফেলেছে। মিস্টার লু অনেকটাই ডেঞ্জারাস, তাই আমার সেফটির দায়িত্ব এবার তোমার। ইভ্যান তখন ওকে বলে, তোমার কি আমাকে ডেঞ্জারাস মনে হয় না? আমি কিন্তু মিস্টার লিও থেকে অনেকটাই বেশি ডেঞ্জারাস। এইটা বলেই সে হঠাৎ করে গুচিংকে কিস করে ফেলে। এবার এই ব্যাপারটাই তো গুচিং এর অনেকটা খারাপ লেগে যায়। সে ইফ্যানকে মারার জন্য হাতও তোলে, কিন্তু ইফ্যান হাতটা ধরে নেয়। তো তারপর গুচিং বার থেকে বেরিয়ে চলে আসে। মনে মনে সে এইটাই ভাবে, একবার মিস্টার মোর কাজ পর্যন্ত আমি পৌঁছে যাই, তারপর সবার আগে আমি তোমাকেই খুন করে ফেলবো। বাইরের একটা দোকান দেখেই গুচিং এর তার বাবার কথা মনে পড়ে যায়। আসলে ওরা যখন প্রথমবার এই শহরে এসেছিল ওরা রিফিউজি ছিল, আর ওদের কাছে খাওয়ার মতো টাকা পয়সাও ছিল না। এইসব কথাগুলো মনে করে গুচিং এর চোখে জলই চলে আসে। এরপর গুচিং একটা রিকশায় উঠে পড়ে
ততক্ষণে ইফানও ক্লাব থেকে বেরিয়ে আসে। সেই দেখে গুজিং রিকশায় করে চার্চের দিকে যাচ্ছে। এদিকে মিস্টার লুয়োর লোকেরাও ওকে ফলো করছে। গুজিং এর চার্চে যাওয়ার পরেই মিস্টার লুয়োর লোকেরা ওকে ধরে ফেলে। কিন্তু গুজিং তো প্রথম থেকেই অনেকটা দক্ষ। সে তো ওই লোকগুলোকে নিজের মতো করে হ্যান্ডেল করতেও শুরু করে দেয়। তো পরে যখন ও লক্ষ্য করে যে ইফান ওকে বাঁচানোর জন্য চার্চে আসছে, তখন সে এমন ভাবে অ্যাক্টিং করে যেন ওর থেকে অসহায় আর কেউ হতেই পারে না। এরপর ইফানের সঙ্গে ওই লোকগুলোর লড়াই শুরু হয়ে যায়, যেখানে একটা লোক যখন ইফানের উপর হামলা করতেই যাচ্ছিল, গুজিং তখনই ইফানের সামনে চলে আসে। এর ফলে আঘাতটা গুজিং এরই লাগে। ইফান তখন অনেকটা রেগে সেই লোকটার দিকে তলোয়ার পয়েন্ট করে বলে, মিস্টার মো যদি জানতে পারে তুমি তার রাইট হ্যান্ডের উপর হামলা করেছো, তাহলে মিস্টার মো তোমাদের কাউকেই ছাড়বে না। এরপর সে গুজিংকে নিয়ে ওখান থেকে চলে যায়। সে গুজিংকে বিছানাতে শুইয়ে দেয়। এরপর যখন চলেই যাচ্ছিল, গুজিং ওর হাত ধরে ওকে দাদা বলে ডাকে, যেটা শুনে ইফান অনেকটাই শকড হয়। তারপর সে গুজিং এর গলার কাছে একটা বার্থমার্কও দেখতে পায়। এটা দেখেই ওর ছোটবেলার একটা কথা মনে পড়ে যায়। ছোটবেলায় সে একটা বাচ্চাকে বাঁচিয়েছিল যার গলার কাছে এইরকমই একটা বার্থমার্ক ছিল। ইফান অন্য একটা রুমে বসে এইসব কথাই যখন ভাবছিল, তখনই মেং নামের একটা ছেলে ওখানে আসে, যে ইফানকে মিস্টার মো নামেই ডাকে। তো এখান থেকেই আমরা এটাও জানতে পারি ইফানই আসলে মিস্টার মো, যে মিস্টার মো এর আইডেন্টিটি লুকিয়ে রাখার জন্য সবার সামনে তার রাইট হ্যান্ড হয়ে ঘুরে বেড়ায়। ওদের কথাবার্তা থেকে আমরা এটাও জানতে পারি ইফান আসলে গুতিনোয়ের বাড়িতে কিছু একটা খুঁজছিল। সেটা যদি গুতিনোয়ের বাড়িতে পাওয়া যায়, তাহলে বোঝা যাবে ইফানের বাড়ির সবাইকে গুতিনোই মেরেছে। গুতিনোয়ের মেয়েই হচ্ছে গুজিং। তখনই ইফান জানতে পারে শিয়াজি বিছানা থেকে উঠে কোথাও একটা চলে গেছে। তাই ইফান ওকে খুঁজতে শুরু করে। ইফান দেখতে পায় শিয়াজি ডাস্টবিনের মধ্যে কিছু একটা খুঁজছে। ইফান ওকে জিজ্ঞাসা করে, তোমার কি ভয় লাগছে না? তোমার আঘাত লাগা জায়গাটা জলে ভিজে গেলে তাতে তোমার আরো বেশি ক্ষতি হতে পারে। গুজিং আসলে এখানে তার পুরনো জামা কাপড় খুঁজছিল, যেখান থেকে সে সেই পেনটা খুঁজে পেয়ে যায় যেটা ইফানেরই ছিল। সেই ইফানকে বলে, দেখো আমি এটা খুঁজে পেয়ে গেছি। মিস্টার লুয়োর লোকেদের হাতে আমি এটা পড়তেই দিইনি। আমি এটাকে চার্চের বাইরে লুকিয়ে দিয়েছিলাম, তাই কালও আমি এটাই খুঁজতে চার্চে গিয়েছিলাম। এইগুলো শোনার পর ইফান তো অনেকটাই ইমোশনাল হয়ে যায়। সে বলে, শুধুমাত্র এইটা খোঁজার জন্য তুমি বৃষ্টিতে ভিজে এখানে এসেছো? ব্যাপারটা তো ইফানের অনেকটাই ভালো লেগেছিল, কারণ তার জন্য কোনোদিনই কেউ এইভাবে কিছুই করেনি। সে গুজিংকে বলে, আজ থেকে তুমি মেট্রোপলিটন গ্যাংয়ের সদস্য হলে, আর আজ থেকে তোমার সেফটির দায়িত্ব মিস্টার মো নেবে। কথাটা শুনে গুজিং অনেকটাই অবাক হয়ে যায়। মনে মনে এটা ভেবেও খুশি হয় সে এবার ইফানের মাধ্যমেই মিস্টার মোর কাজ পর্যন্ত অবশ্যই পৌঁছাবে। এদিকে আমরা এইটাও জানতে পারবো ইফান গুতিনোয়ের বাড়িতে যেটা খুঁজছিল সেটা ওর পুরো বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তাই ওরা ডিসাইড করে গুতিনোয়ের কবর খুলে দেখবে। কিন্তু গুতিনোয়ের কবর খোলার পর ওরা আরো অনেকটা অবাক হয়ে যায় এটা জেনে এই বডিটা গুতিনোয়েরই নয়, এই বডিটা তো অন্য কারুরই। ইফান তখন তার দলের বাকি দুজনকে বলে, শুনেছিলাম গুতিনোয়ের একটাই মাত্র মেয়ে আছে যে তার ফিউনারেলেও আসেনি। তার মানে আমরা যেটা খুঁজছি সেটা নিশ্চয়ই ওই মেয়েটার কাছে থাকতে পারে। কিন্তু এখানে সমস্যা হলো গুতিনোই তার মেয়েকে খুব ভালোভাবেই প্রোটেক্ট করছে। তার ম্যানশনে তার মেয়ের একটাও ছবি নেই, তাই তারা মেয়েটাকে দেখলেও চিনতে পারবে না। তবুও ইফান ওদেরকে বলে ওই মেয়েটাকে যে করে হোক খুঁজে বের করতে হবে। এরপর ইফান শিয়াজির সঙ্গে দেখা করে। ইফান সেই পেনটাই গুজিংকে দিয়ে বলে, এবার থেকে নিজের জীবনের রক্ষা তোমাকে নিজেকেই করতে হবে। তো গুজিং ওকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি আমাকে শেখাবে কাউকে মারতে কিভাবে হয়? ইফান বলে, না, তুমি যদি আমার ওমেন হতে চাও তাহলে তোমার হাত পরিষ্কার থাকতে হবে। কথাটা শুনেই গুজিং এর ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় সেই ছেলেটা যখন ওকে বাঁচিয়েছিল সেও ঠিক একই কথাই বলেছিল। তাই গুজিং ওকে জিজ্ঞাসা করে, তুমি কি ছোটবেলায় ইউনচ্যাংয়ে কাউকে বাঁচিয়েছিলে? ইফান বলে, আমি একজন খুনি, তাই আমি হয়তো এইটা মনে রাখতে পারি কাকে আমি খুন করেছিলাম, কিন্তু কাউকে বাঁচানোর ব্যাপারটা তোমার কি মনে হয় আমি কাউকে বাঁচাতে পারি? এইটুকু বলেই ইফান ওখান থেকে চলে যায়। গুজিং যখন ক্লাবেই ছিল তখনই ওর কাছে একটা ছেলে আসে যার নাম শেন, যে একজন মার্শালের ছেলে। সে গুজিংকে অনেক বছর আগে দেখেছিল, গুজিংকে ভালো করে জানতো, তাই ওকে দেখা মাত্রই চিনে ফেলেছিল। কিন্তু গুজিং তো নাটক করেই বলে, কোনো গুজিংকে আমি জানি না, আমার নাম তো শিয়াজি। শেন তখন ওকে ড্যান্সের জন্য ইনভাইট করে। গুজিং এর তো এইটা ভেবেই চিন্তা লাগছিল যে এখানে ইফানও আছে, সে যদি ওদেরকে দেখে ফেলে তাহলে কি হবে। তখনই ইফানও ওখানে চলে আসে। সে শেনকে শিয়াজির গায়ে হাতও দিতে দিচ্ছিল না। ওদের ঝামেলা বেড়ে যাওয়ার আগেই শিয়াজি ব্যাপারটাকে সামলে বলে, আমি মিস্টার ইফানের ওমেন,
এটা শুনেই সেন চুপ করে যায়। সেন চলে যেতেই ইফেন ওকে জিজ্ঞাসা করে, তুমি একে কিভাবে জানলে? শিয়াজি বলে, আমি একজন ড্যান্সার। এখানে রোজই কত লোক আসে, তাদের মধ্যে কিছু জনকে তো আমি চিনবই। এরপর গুজিং যখন মেকআপ রুমেই ছিল সেখানে সেন চলে আসে, আর ওর লড়াই করার দক্ষতা দেখে সেন শিওর হয়ে যায় ও আসলেই গুজিং। গুজিংও তখন সত্যিটা লুকিয়ে রাখেনি। সে সেনকে বলে, আমি আমার বাবার খুনের বদলা নিতে এসেছি। সেন বলে, আমার বাবা একজন মার্শাল, আমি তোমাকে হেল্প করতে পারি। কিন্তু গুজিং বলে, আমি এরকমটা করতে চাই না, কারণ মিস্টার মো অনেকটাই ভয়ানক লোক। তাছাড়াও আমি কারোর উপর ডিপেন্ড করতে চাই না। সেন তখন ওকে বলে, হতে পারে তুমি ধীরে ধীরে ইফেনের ক্লোজ হচ্ছ, কিন্তু বদলা নিতে গিয়ে তুমি আবার ইফেনের প্রেমেই পড়ে যেও না। গুজিং বাইরে বেরোলেই দেখে ইফেন বাইরে ওর জন্য অপেক্ষা করছে। এরপর ইফেন ওকে দেয়ালে ঠেকিয়ে দেয় এবং ওর হাতে টাচ করতে করতেই বলে, তুমি আসলে আমার থেকে কিটা চাইছো? তোমার হাত দেখে বোঝাই যাচ্ছে এটা কোনো ড্যান্সারের হাত নয়। এই হাতে তুমি অনেকবারই বন্দুক এবং হাতিয়ার ব্যবহার করেছো। তুমি আমারই মতো একজন খুনি। সত্যি করে বলো, তোমাকে কি সেন পাঠিয়েছে? এবার গুজিং ওর থেকে আর সত্যিটা লুকিয়ে রাখতে পারেনি। সে বলে, হ্যাঁ আমি মানছি ক্লাউড হল থেকে আমি ট্রেনিং নিয়েছি, কিন্তু বিশ্বাস করো সেন আমাকে তোমার কাছে পাঠায়নি। এগুলো শুনেই ইফেন অনেকটা রেগে যায়। তারপর ওর হাতে কিছুটা টাকা গুঁজে দিয়ে বলে, এরপর থেকে তোমাকে এই ক্লাবে আর কাজ করতে হবে না। গুজিং তো এটাও বলে, আমি ভালো করেই জানি তুমি গুজিংকে খুঁজছো, এই ব্যাপারে আমি তোমাকে সাহায্য করতে পারি। কিন্তু ইফেন ওর সঙ্গে আর কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যায়। ইফেন গুজিং এর থেকে মুখ ফিরিয়ে চলে গেলেও ওর কথা সে ভুলতেই পারছিল না, কারণ যতই হোক গুজিংই তার চাইল্ডহুড লাভার। তাই সে ম্যান লিনকে ওর ওপর নজর রাখতে বলে। কিছুদিন পর ও তার লোকেদের কাছ থেকে খবর পায় ড্যান্সার শিয়াজিকে আর খুঁজে পাওয়াই যাচ্ছে না। সে তো ইফেনের জন্য একটা নোটও ছেড়ে গেছিল, যেখানে এইটাই লেখা ছিল, আমি গুজিং এর সঙ্গে এই ওয়ার হাউসে দেখা করছি, তুমি যদি তাকে ধরতে চাও তাহলে দেরি না করে এই ঠিকানায় চলে আসো। এই নোটটা পাওয়ার পর ইফেনের অবস্থাই খারাপ হয়ে যায়, কারণ সে বুঝতে পারে শিয়াজি তার জন্যই এত বড় একটা রিস্ক নিতে চলেছে। তাই সে তাড়াহুড়ো করে ওই ঠিকানায় পৌঁছে যায়। কিন্তু যতক্ষণে সেখানেও পৌঁছায় ততক্ষণে সেই ওয়ার হাউসে আগুন লেগে গেছিল। এইসব কিছু দেখে ইফেন অস্থির হয়ে উঠেছিল শিয়াজিকে বাঁচানোর জন্য। সে তো ওর জন্য আগুনে ঝাঁপ দিতেও রাজি ছিল, কারণ তার বারবার করেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। কিন্তু ওর অ্যাসিস্ট্যান্টরা ওকে এরকমটা করতে দেয়নি। ইফেনের তো এটাই মনে হতে থাকে সে দ্বিতীয়বারের জন্য তার ভালোবাসাকে হারিয়ে ফেলছে। কিন্তু একটু পরেই ও দেখে ওরই গাড়ির সামনে একটা মেয়ে এসে দাঁড়িয়েছে, আর সেটা আর কেউ নয়, সেটা ছিল গুজিং, যে আগে ইফেন শিয়াজি নামে চেনে। ওকে দেখা মাত্রই ইফেন ওকে জড়িয়ে ধরে আর বলে, তোমাকে কিছুই বলতে হবে না, কিন্তু এরপর থেকে আমার জন্য এত বড় রিস্ক নেওয়ার দরকার নেই। কিন্তু শিয়াজি ওকে বলে, আমি তোমার জন্য গুজিংকে মেরে ফেলেছি, এতক্ষণে তার বডিটা নিশ্চয়ই পুরো ছাই হয়ে গেছে। ইফেন ওকে জিজ্ঞাসা করে, তুমি সত্যি করে বলো, তোমার সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে তাকে দেখে তোমার একটু ভয় লাগে না? যখন আমার বয়স মাত্র 10 ছিল তখনই আমি একজনকে খুন করেছিলাম, আর তারপরে না জানি কতজনকে মেরে ফেলেছি। তোমার কি এইসব কিছুতে কিছুই যায় আসে না? গুজিং বলে, না, কারণ আমিও যে খুব ভালো তা তো নয়। এরপরেই ওরা দুজন একে অপরকে কিস করে। তো একদিন মেং গিয়ে ইফেনকে বলে, সত্যিই ওই ওয়ার হাউস থেকে একটা মেয়ের বডি পাওয়া গেছে, কিন্তু বডিটা একদম পুড়ে ছাই হয়ে গেছে, তাই বোঝা যাচ্ছে না ওটা কার। ইফেন বলে, ওই বডিটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করো আর কনফার্ম করো যে ওটা গুজিং কিনা। আসলে এতদিনে মেংয়ের গুজিং এর উপর একটু সন্দেহ হয়েছিল, কারণ সে এটাই ভাবছিল যে শিয়াজি হঠাৎ করে ইফেনের এতটা ক্লোজ কেন গেল। কোথাও শিয়াজি কি জানতো ইফেনের দুর্বলতা তার ছোটবেলার ভালোবাসাতে লুকিয়ে আছে, আর তাই শিয়াজি ওর চাইল্ডহুড লাভার হওয়ার চেষ্টা করছে। মেং ইফেনকে বলে, আমি এই ব্যাপারে ভালোভাবে ইনভেস্টিগেশন করব। এইদিকে আমরা জানতে পারবো গুজিং এইসব কিছু প্ল্যানিং করেছিল। এই কাজে ওকে সাহায্য করেছিল সেন। রাতে যখন ইফেন গুজিং এর আঘাত লাগা জায়গাগুলোতে মলম লাগিয়ে দিয়েছিল, তখন গুজিং ওকে বলে, এইসব কিছু এতক্ষণে মিস্টার মো নিশ্চয়ই জানতে পেরে গেছে। কোথাও সে তোমার উপর এই ব্যাপারে রাগ করছে না তো? ইফেন বলে, না, আমার মিস্টার মোয়ের সঙ্গে কথা হয়ে গেছে, সে এই ব্যাপারে আমার উপর রাগ করেনি। এরপর যখন ইফেন ওখান থেকে চলে যাবে বলছিল, গুজিং ওর হাতটা ধরে নেয়। সে বলে, আমার একা একা খুব ভয় করছে, তুমি আমার কাছে একটুক্ষণ বসো। তখন ইফেন ওই রুমে একটা চেয়ার এনে ওখানেই বসে পড়ে। পরের দিন সকালে গুজিং এর এইটা মনে হতে থাকে ইফেন ফেরার পরেই মিস্টার মোয়ের সঙ্গে কথা বলেছে, তার মানে মিস্টার মো এখানে আশেপাশে কোথাওই থাকে। এটা ভাবা মাত্রই গুজিং আশেপাশের সমস্ত জিনিস খুঁজে মিস্টার মোয়ের ব্যাপারে জানার চেষ্টা করছিল।
তো এরকম করতে করতে ও তো ইফানের রুমেই পৌঁছে যায়। সেখানে এদিক ওদিক খোঁজার পর ও একটা কয়েন দেখতে পায়, যেই কয়েনে কোনো একদিন গুলি লেগেছিল। কয়েনটা দেখার পরেই গুচিং এর ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় যখন কিছু গুন্ডারা ওকে মারার চেষ্টা করছিল, তখনই সে একটা ছেলেকে ওকে বাঁচাতে বলেছিল। সেই ছেলেটা গুলির হাত থেকে ওকে বাঁচানোর জন্য নিজেই গুচিং এর সামনে দাঁড়িয়ে গেছিল। আর সেদিন এই কয়েনটার জন্যই ওই গুলিটা ছেলেটাকে মেরে ফেলতে পারেনি। এইগুলো মনে করার পরে গুচিং বুঝতেই পারে ছোটবেলায় যেই ছেলেটা তাকে বাঁচিয়েছিল সে আসলেই ইফ্যান। ইফ্যানকে তাহলে সে কি করে ধোঁকা দিতে পারে? কিন্তু ওর মাথায় এটাও ঘুরছিল ওর বাবার মৃত্যুর বদলা ওকে নিতেই হবে। আর ইফ্যানের সঙ্গে থাকলেই সে একদিন না একদিন মিস্টার মোকে খুঁজে পেয়েই যাবে। এদিকে মেং গুচিং এর ব্যাপারে সব ইনফরমেশন বের করে ফেলেছিল। সে ইফ্যানকে বলে হতে পারে মেয়েটা তোমার চাইল্ডহুড লাভার, কিন্তু ও তোমাকে মিথ্যে বলেছিল। ও বলেছিল গুচিংকেও মেরে ফেলেছে, যখন কি সে নিজেই গুচিং। কথাটা জানার পরেই ইফ্যান অনেকটা দুঃখী হয়ে যায়। পরের মুহূর্তেই সে গুচিং এর রুমে যায় এবং ওকে বলে তুমি আমাকে এত বড় মিথ্যে কথা বললে, তুমি নিজেই গুচিং। সে ওর হাতে সেই কয়েনটাও দেখতে পেয়েছিল, তাই সেটা দেখে গুচিংকে বলে তুমি তো এতদিনে জানতেই পেরে গেছো আমি আসলে কে। আমরা দুজন ছোটবেলা থেকেই একে অপরকে জানি, কিন্তু তারপরেও তুমি আমাকে এত বড় ধোঁকা কেন দিয়েছো? গুচিং তখন ওকে বোঝানোর চেষ্টা করে যখন প্রথমবারের জন্য আমি তোমার কাছে গিয়েছিলাম তখন আমি জানতামই না যে তুমি আসলে কে। আসলে আমি তোমাকে ইউজ করে মিস্টার মোয়ের কাছ পর্যন্ত পৌঁছাতে চেয়েছিলাম, যে আমার বাবাকে মেরে ফেলেছে। এটা শুনেই ইফান অনেকটা রাগের সঙ্গেই ওকে ধরে আর বলে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে মিস্টার মই এসব কিছু করেছে? এবার গুচিং এর কাছে তো সত্যিই সেরকম কোনো প্রমাণ ছিল না। সে তাই চুপ করে যায়, কারণ হতেও তো পারে যে তাকে এই ইনফরমেশনটা দিয়েছিল সেটা সত্যি ছিল না। ইফানের পর ওকে জিজ্ঞাসা করে চার্চে আমাদের দেখা হওয়া, তোমার আমাদের ক্লাবে ড্যান্সার হয়ে আসা, এই সব কিছু কি প্ল্যানিং অনুযায়ী হচ্ছিল? তোমার মনে কি আমার জন্য এতটুকুও ফিলিংস ছিল না? গুচিং বলে আমি যখন বলেছিলাম আমি তোমার ওমেন হতে চাই তখন আমি সত্যিই বলছিলাম। এটা শুনে ইফান আরোই রেগে ওকে বিছানাতে শুইয়ে দেয় আর বলে ঠিক আছে তুমি আমার ওমেন হয়ে দেখাও। কিন্তু ইফানের কিছু করার আগেই গুচিং ওকে দাদা বলে ডাকে, তাই ইফান নিজেকে সামলে নেয়। আমি তো এটাই ভেবেছিলাম এই পৃথিবীতে একমাত্র তুমিই আছো যে আমার কেয়ার করে, আমাকে ভালোবাসে, কিন্তু তুমি আমাকে অনেক দুঃখ দিয়েছো, তাই তুমি এখান থেকে চলে যাও আর কখনো আমার সামনে এসো না। গুচিং তখন অনেকটা কান্নাকাটি করেই বলে ইফান আমি জানতাম না। কিন্তু ইফান ওর সঙ্গে আর কোনো কথাই বাড়াতে চায়নি। ইফানের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর গুচিং সোজা তার নিজের বাড়ি মানে গু ম্যানশনে যায়। সেখানে সে বাড়ির কাজের লোক মিস্টার লিওর সঙ্গে কথা বলে। ওকে জিজ্ঞাসা করে তুমি কি নিজে দেখেছো মিস্টার মো আমার বাবাকে খুন করেছে? মিস্টার লিও বলে না। এইটা শুনে গুচিং অনেকটা কষ্ট পেয়েই বলে তাহলে আমরা লোকের কথা কি করে বিশ্বাস করতে পারি যখন কি এই পুরো দুনিয়াটাই স্বার্থপর। পরে তিনি গুচিং গিয়ে ম্যানলিনকে ইফানের জন্য একটা ইনভিটেশন কার্ড দেয়। সে তো এই লেটারে এটাও লিখেছিল ইফান এতদিন ধরে যেটা খুঁজছে সেটা যদি গু ম্যানশনেই থেকে থাকে তাহলে ইফান আবারও এখানে এসে ওটা খুঁজে নিতে পারে। লেটারটা পাওয়ার পরেই ইফান তো ওখানে যেতে রাজি হয়ে যায়, কিন্তু ম্যানলিন বা মেং ওরা কেউই এই ব্যাপারে রাজি ছিল না। মেং তো ওকে এটাও বলছিল ওই গুচিং আগেও তোমাকে মিথ্যে বলেছিল, কে জানে এবারেও হয়তো সে তোমার সঙ্গে নাটক করছে। কিন্তু ইফান তবুও ওখানে যেতে রাজি হয়ে যায়। আর এখানে আমরা এটাও জানতে পারবো ওই ম্যানশনটা আসলে ইফানদেরই ছিল। ইফানের ছোটবেলাটা ওই ম্যানশনেই কেটেছে। এরপরেই আমরা মিশু নামের আরেকটা চরিত্রকে দেখতে পাবো, যে আসলে ইফানের মাফিয়া টিচারের মেয়ে। সেই মাফিয়া মারা যাওয়ার সময় ইফানের কাছ থেকে এইটা প্রমিস নিয়েছিল যে এরপর থেকে সে মিশুয়ের সবসময়ের জন্য খেয়াল রাখবে। পরিবর্তে সেই মাফিয়ার যত সম্পত্তি ছিল সেগুলো সে ইফানকেই দিয়েছিল। ইফান মিশুকে ছোট বোনের মতো দেখলেও মিশু মনে মনে ইফানকে অনেকটা পছন্দ করে। সে তো এটাই ভাবে যদি আমার ইফানের সঙ্গে বিয়ে হয়ে যায় তাহলে ইফান সারা জীবন আমাকে এইভাবেই প্রোটেক্ট করবে। মিশু এতদিন বিদেশে পড়াশোনা করার জন্য ছিল। পরের দিন গু ম্যানশনে ডিনারে যাওয়ার সময় ইফান তার সঙ্গে মিশুকে তার পার্টনার হিসেবে নিয়ে যায়। এদিকে গুচিং এর সঙ্গে সেন ছিল। গুচিং যখন মিশু এর ব্যাপারে জিজ্ঞাসা করে মিশু বলে আমি সেই মেয়ে যাকে ইফান সারা জীবন প্রোটেক্ট করার প্রমিস করেছে। এইটা শুনে গুচিং এর একটু মন খারাপ হয়ে যায়। এখানে আসার সময় ইফান একটা গিফটও এনেছিল, যেই গিফটে ছিল একটা কাটা হাত। ইফান গুচিংকে বলে সেদিন চার্চে আমি সবাইকে মেরে দিয়েছিলাম, কিন্তু একজনকে ছেড়ে দিয়েছিলাম যাতে সে সংবাদটা পৌঁছে দিতে পারে, কিন্তু সে তোমার গায়ে হাত দিয়েছিল তাই তার হাত আমি কেটে দিয়েছি। এই সব কিছু দেখে বেচারি শুধু অনেকটাই ভয় পেয়ে গেছিল।
কারণ সে তো কোনোদিন কাউকে আগে খুনও করেনি আর এরকম কাটা হাতও দেখেনি। এইসব কিছুর পর ওরা সবাই একসঙ্গে ডিনারে বসে, কিন্তু খেতে বসে দুটো মেয়ের মধ্যে তো প্রায় ঝামেলাই বেঁধে যায়। গুজিং বলে, ছোটবেলায় ইয়ান নামের কোনো একটা ছেলে আমাকে বাঁচিয়েছিল। সে আমাকে বলেছিল আমার উমেনের হাত সবসময় পরিষ্কার থাকতে হবে। সেই আমাকে শিখিয়েছিল যে কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে হয়। কিছুদিন পর আমি শুনেছিলাম ওই ছেলেটা নাকি মারা গেছে। তাই তো তারপর থেকে নিজেকে বাঁচানোর জন্য আমি তারই শেখানো কাজগুলো করতে থাকি। এখনো পর্যন্ত হয়তো আমি 10 জনের বেশি লোককে মেরে ফেলেছি, তাই আমার হাত এখন আর ক্লিন নেই। এদিকে কথা বলতে বলতে শেন এবং ইফানের মধ্যেও ঝামেলা বেঁধে যায়। একটা সময় শেন তো তার বন্দুকও বের করে ফেলে, যেটা দেখে সু অনেকটা ভয় পেয়ে যায়। তখন ব্যাপারটা গুজিংই সামলে নেয়। এদিকে সু গুজিংকে বলে, তুমি শুধুমাত্র ইফানকে পটানোর জন্য একটা ক্লাবের ড্যান্সারও হয়ে গেছিলে, তাহলে তুমি কি ধরনের মেয়ে? এই কথার পরে গুজিং তো খুব রেগে যায়। সে সুকে বলে, তুমি নিজেকে ইফানের জীবনে কি খুব ইম্পর্টেন্ট পার্সন ভাবো? যদি সেটাই হয় তাহলে ইফান কি তোমাকে কোনোদিন কিস করেছে? আমাকে করেছে। কথাটা শুনে সু তো খুবই জেলাস ফিল করে আর টেবিল ছেড়েই উঠে পড়ে। কিন্তু এর আগে ওদের দুজনের মধ্যে কিছু ঝামেলা বেঁধে যেত। ইফান সুকে নিয়ে ডিনার ছেড়ে চলে যায়। ডিনারে যা কিছু হয়েছে সেটা ভেবেই গুজিং এবং ইফান দুজনেরই খুব মন খারাপ, তাই ওরা দুজনেই ড্রিঙ্ক করতে থাকে। গুজিং মিস্টার লিউকে বলে, আমার মনে হচ্ছে মিস্টার মো আমার বাবাকে মারেনি। লিউ জিজ্ঞাসা করে, কিন্তু তোমার এরকম কেন মনে হয়? তখন গুজিং বলে, আমি যতদূর মিস্টার মোকে জানি সে নিজে থেকে কোনো কাজ করে না, আর যদি সেরকমই হয় তাহলে হয়তো ইফানই আমার বাবাকে খুন করেছে। কিন্তু কাউকে খুন করার জন্য ইফানের বন্দুকের প্রয়োজন হয় না, ওর কাছে অন্যান্য হাতিয়ারও আছে। সেদিন অনেকটা নেশা করেই রাতের বেলা গুজিং সোজা ইফানের রুমেই চলে যায় এবং ওকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই মিশুকে সারা জীবন প্রোটেক্ট করার প্রমিস করেছো? ইফান তখন ওকে ধরে বলে, হ্যাঁ এরকমটাই। এটা শুনেই গুজিং ওকে জোর করেই কিস করে, কিন্তু ইফান ওর থেকে দূরে সরে আসে। গুজিং তখন বলে, তাহলে তুমি আমাকে কিস কেন করেছিলে? যখন কিস করেছিলে তার রেসপন্সিবিলিটি তোমাকেই নিতে হবে। কিন্তু ইফান তো ওখান থেকে যেতে শুরু করে, যেটা থেকে গুজিং ওর কাছে ক্ষমা চায়। ওকে মানানোর অনেক চেষ্টাই করে। সে বলে, আমি তখন জানতাম না তুমি ইফান বলে। ইফান বলে, কিন্তু এই সব কিছু তোমার আমাকে ধোকা দেওয়ার আগে ভাবা উচিত ছিল। এখন যখন তুমি আমাকে ধোকা দিয়েই দিয়েছো, তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। সেই দিনই রাতের বেলা চুপি চুপি লিউ গিয়ে শেনের সঙ্গে দেখা করে, আর এখান থেকে আমরা জানতে পারবো ওদের পুরো প্ল্যানিংয়ে শেনও যুক্ত। আর এইসব যা কিছু হচ্ছে সেগুলো সবই গুতিনুইর প্ল্যানিং অনুযায়ী। কিন্তু গুজিং যে ইফানকে পছন্দ করতে শুরু করেছে সেটা শেনও ভালোভাবে বুঝতে পারছিল। তাই তো সে খুব জেলাস হয় এবং সে নিজেই ইফানকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যানিং করে, যেই ব্যাপারটা গুজিংও জানতে পেরে যায়। তাই তো সেই দিন রাতে ইভ্যানকে মারার জন্য যে সব প্ল্যানিং রেডি ছিল সেখানে হঠাৎ করেই গুজিং পৌঁছে যায় এবং নিজের জীবনের বাজি রেখে সে গুজিংকে হেল্প করে। এরপর ইভ্যান গুজিংকে তার নিজের সঙ্গে নিয়ে যায়। তারপরেই সে গুজিংয়ের উপর খুব রাগ দেখিয়ে বলে, তোমার জীবনের বাজি রেখে আমাকে বাঁচানোর কোনো দরকার ছিল না, আমি নিজেকে প্রোটেক্ট করতে পারতাম। গুজিং বলে, হ্যাঁ আমি ভালো করেই জানি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। কথাটা শুনেই ইভ্যান অনেকটা অবাক হয়ে যায়। আমি কি করব? তোমার চিন্তায় আমি সবসময় পাগল হয়ে যাই। সব থেকে বেশি জেলাস হয়েছিলাম তখন যখন আমি মিশুকে দেখেছিলাম, কারণ মিশু খুবই ইনোসেন্ট, যেখানে আমার হাত ক্লিন নয়, কারণ আমি অনেক খুন করেছি, তাই হয়তো তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যও নই। কথাটা শুনেই ইভ্যান ওকে কিস করে। এরপর ইভ্যান ওকে বলে, আমি তোমাকে প্রমিস করছি তুমি আজ থেকে আমারই ওম্যান, আর এরপর থেকে আমি তোমাকে প্রোটেক্ট করব। এরপরেই ওরা দুজন খুব রোমান্টিক নাইট স্পেন্ড করে। এইভাবেই ওরা দুজন কাপল হয়ে যায়। একদিন যখন ওরা দুজন একসঙ্গেই বসেছিল, গুজিং ওর গায়ে একটা দাগ দেখতে পায়। এই দাগের ব্যাপারে জিজ্ঞাসা করলে ইভ্যান ওকে বলে, 15 বছর আগে কেউ আমার পুরো পরিবারকে শেষ করে ফেলেছিল। সেই লোকটা আমাকেও মেরে ফেলতে চাইছিল। তখন ওর মাই সেই লোকটার পা ধরে রেখেছিল। ওর মা নিজের জীবন বাঁচানোর পরিবর্তে ইভ্যানকে বাঁচিয়েছিল। এইসব কিছু শোনার পর গুজিং ওকে বলে, তোমার পরিবারের খুনিকে শাস্তি দিতে আমিও তোমাকে সাহায্য করব। কথাটা শুনে ইভ্যান চুপ করে যায়। পরের দিনই মিশু কাঁদতে কাঁদতে ইভ্যানের কাছে আসে আর ওকে বলে, আমি মেঘের কাছ থেকে শুনেছি যে তুমি গুজিংকে ডেট করছো, কিন্তু তুমি ওকে কি করে ডেট করতে পারো, যখন কি তুমি আমার বাবাকে প্রমিস করেছিলে তুমি আমার কেয়ার করবে। ইভ্যান বলে, হ্যাঁ আমি প্রমিস করেছিলাম, তাই তো আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করছি। মিশু বলে, গুজিংয়ের হাত পরিষ্কার নয়, ও কতজনকে খুন করেছে। ইভ্যান বলে, তাতে কি হয়েছে, আমিও তো অনেকজনকে খুন করেছি। রাতে ইভ্যান এবং গুজিং আবারও ডেটে যায়, যেখানে ওরা ছোটবেলার একটা কথাও মনে করে।
ওরা দুজন কিভাবে একসঙ্গে ফায়ারওয়ার্কস দেখেছিল। তো আজকেও ওরা ফায়ারওয়ার্কস দেখতেই যাচ্ছিল। এখানে ওরা আবারও একে অপরকে কিস করে। ইভ্যান এবং গুজিং একে অপরকে ডেট করছে এটা জেনে সেন তো খুবই জেলাস হয়। তাই সেন কোনো রকম করে ওদের দুজনকে আলাদা করতে চাইছিল। এদিকে মিশুও সেটাই চাইছিল। তাই ওরা দুজন একে অপরের সঙ্গে ডিল করে ফেলে। তো এখানে কথায় কথায় সেন মিশুকে পটিয়ে মিস্টার মোয়ের ব্যাপারে সবকিছু জেনে ফেলে। সে এটাও জানতে পারে যে ইভ্যানই আসলে মিস্টার মো। সে তখন মিশুকে বলে, তুমি এই কথাটা গুজিংকে বলে দাও, তাহলেই তো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ইভ্যান এতদিনে তার লোকেদেরকে দিয়ে গুতিনইকে খুঁজে বের করে ফেলেছে। সে গুতিনইকে জিজ্ঞাসা করে, তুমি এরকম কেন করলে? নিজে মরার প্রিটেন্ড করে নিজের মেয়েকে পাঠিয়ে দিয়েছো মিস্টার মোকে মারতে। তুমি ভালো করেই জানো এতে কতটা রিস্ক আছে। না মানে একজন বাবা কি করে তার মেয়েকে এরকম বিপদে ফেলতে পারে। এখানেই যখন ইভ্যানকে সবাই মিস্টার মো বলে ডাকে তখন গুতিনইর অবস্থাই খারাপ হয়ে যায়, কারণ সে মিস্টার মোকে আগে কখনো দেখেনি। সে তো সবসময় এটাই ভাবতো মিস্টার মোয়ের হাতেই বোধহয় সে মারা যাবে। এদিকে সু গুজিং এর সঙ্গে দেখা করে। ওকে বলে, আজকে আমি তোমাকে সব সত্যিটাই বলতে চাই, ইভ্যানই আসলে মিস্টার মো। এই কথাটা শুনে গুজিং তো অনেকটাই শকড হয়ে যায়। এদিকে ইভ্যান গুতিনকে নিয়ে গু ম্যানশনে আসে। ও যখন ভেতরে যায় দেখে যে গুজিং এখানে আগে থেকেই আছে। গুজিং ওকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে কখনো মিথ্যে বলেছো? যদি না বলে থাকো তাহলে তুমি আমাকে কিস করো। এইটা শুনে ইভ্যান কিছুক্ষণ চুপ করে থাকে। পরের মুহূর্তেই সে গুজিংকে কিস করে। তখন গুজিং মনে মনে ভাবে, একে তো ইভ্যান তাকে মিথ্যে বলেছে, তার উপর তাকে কিসও করছে। তাই তো গুজিং ওর থেকে দূরে সরে গিয়ে ওর দিকে বন্দুক তান করে আর বলে, মিস্টার মো, অনেক হয়েছে। ইভ্যান চাইছিল ওকে সব সত্যিটা বলতে, কিন্তু সত্যিটা জানার মতো বা বলার মতো এটা সঠিক সময় নয়। তাই সে গুজিংকে বলে, তাহলে তুমি আমাকে গুলিই করে ফেলো। কিন্তু গুজিং গুলিটা অন্যদিকেই চালায়। গুলি চলার আওয়াজ শুনতে পেয়েই মেং এবং বাকিরা ওখানে চলে আসে। ওদের সঙ্গে গুতিনইও ছিল। ইভ্যান গুজিং এর বাবার মাথায় বন্দুক ঠেকায় আর গুজিংকে জিজ্ঞাসা করে, আমি যেই জিনিসটা খুঁজছি মানে ফেয়ার সোরা কি তোমাদের বাড়িতেই আছে? গুজিং এর বাবা তো ওকে এটা বলতে অনেকবার করেই বারণ করছিল, কিন্তু গুজিং তার বাবাকে বাঁচানোর জন্য একটা ফুলদানিতে গুলি করে, যার ভেতর থেকেই ফেয়ার সোরা বেরিয়ে আসে। এই জিনিসটাই ইভ্যান অনেক দিন থেকে খুঁজছিল। এরপর ইভ্যান ম্যানলিনকে বলে, তুমি গুজিংকে যেভাবে হোক আটকে রাখো। এটা বলে সে গুতিনইকে একটা হল ঘরে নিয়ে যায়, যেই জায়গাতেই একদিন গুতিনই ইভ্যানের মাকে মেরে ফেলেছিল। এইখানে গুতিনই সবকিছু স্বীকার করে নেয়। সে বলে, আমাকে এই সব কিছু মার্শাল সেন করতে বলেছিল, যে আসলে সেনের বাবা। মার্শাল সেন ওই ফেয়ার সোরাটাকেই খুঁজছিল, কারণ ওর মধ্যেই একটা গুপ্তধনের নকশা আছে। মার্শাল সেনের কথা অনুযায়ী গুতিনই ইভ্যানের পুরো পরিবারকে মেরে ফেলেছিল এবং ফেয়ার সোরাটাকেও নিয়ে নিয়েছিল। কিন্তু এই ফেয়ার সোরাটাকে আমি তার হাতে তুলে দিইনি, কারণ আমি লোভী হয়ে পড়েছিলাম। কথাগুলো শোনার পর ইভ্যানের ছোটবেলার স্মৃতিগুলো বারবার করেই মনে পড়ছিল, কারণ ছোটবেলায় তার সঙ্গে যদি এইসব কিছু না হতো তাহলে সে হয়তো আজকে মাফিয়াই হতো না। মায়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্য ইভ্যান তো রাগের মাথায় গুতিনইকে গুলিই করে ফেলে। ঠিক তখনই ওখানে গুজিংও আসছিল, যে এটা দেখে ইমোশনাল হয়ে পড়ে, যেটা দেখে ইভ্যানও অনেকটাই নার্ভাস হয়ে পড়ে। সে মনে করে ছোটবেলায় তার মাকে যখন এভাবেই মরতে দেখেছিল সেও এতটাই কষ্ট পেয়েছিল যতটা এখন গুজিং পাচ্ছে। গুজিং তখন একটা বন্দুক বের করে নেয়, যেটা সে ইভ্যানের দিকে উঁচিয়ে বলে, তুমি 4 বার আমার জীবন বাঁচিয়েছো আর আমি 2 বার তোমার জীবন বাঁচিয়েছিলাম। তৃতীয় জীবনটা তুমি আমার বাবাকে মেরেই শোধ নিলে, আর চতুর্থটা আমি তোমাকে দেব নিজের জীবন দিয়ে। তাহলেই এরপর থেকে সবকিছু সমান সমান হয়ে যাবে। এটা বলে গুজিং বন্দুকটা নিজের দিকে টান করে, কিন্তু ইভ্যান সেটা আটকে দেয়। তাই গুজিং এবার ইভ্যানের হাতে থাকা বন্দুকটা দিয়ে নিজের ওপর গুলি চালায়। গুলিটা যেহেতু গুজিং এর পেটে লেগেছিল তাই গুজিং প্রাণে তো বেঁচে যায়, কিন্তু ওর অ্যামনেশিয়া হয়ে যায়। তাই গুজিং ইভ্যানকে চিনতেও পারছিল না, কিন্তু ও একদম ঠিকঠাক আছে এটা ভেবেই ইভ্যান অনেকটা খুশি হয়। সেদিন সেন এবং মিস্টার লিউ আসে গুজিংকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ইভ্যান এরকমটা করতেই দেয় না। ইভ্যান তো এটাও বলে, আমি এখন ওর ফিয়ন্সে, ওর বাবা মারা যাওয়ার আগে আমার সঙ্গে ওর এঙ্গেজমেন্ট করে দিয়ে গেছিল, তাই গুজিংকে প্রোটেক্ট করার দায়িত্ব এখন ওর ফিয়ন্সের। এইটা শুনেই সেন তো তার বন্দুক বের করে নেয়, কিন্তু ইভ্যানের মতো এত দক্ষ একজনকে হারানো তো আর এত সহজ ছিল না, তাই ইভ্যান ওকে জব্দ করে ফেলে। তাই সেন এবং মিস্টার লিউকে তখনকার মতো ওখান থেকে যেতেই হয়। এদিকে শুয়ের তো অনেকটাই রাগ হচ্ছিল, তাই সে জীবনে প্রথমবার গুজিং এর দিকে বন্দুক তান করে এবং ওকে বলে, আমি ভালো করেই বুঝতে পারছি তুমি নিশ্চয়ই আবারও নাটক করছো, যাতে ইভ্যানের কোনো ক্ষতি করতে পারো। কিন্তু তখনই ওখানে ইভ্যান চলে আসে
যে শুকে রুমে নিয়ে চলে যায়। এদিকে আমরা এটা জানতে পারবো শুয়ের সন্দেহটাই আসলে সত্যি। গুচিং মিস্টার লিউকে বলে এইসব করা খুব জরুরি, কারণ আমি ইফানের ওপর বদলা নিতে চাই। এদিকে শু বারবার করে ইফানকে বলছিল গুচিং তোমাকে ধোকা দিচ্ছে, তাই তুমি ওকে বাড়ি থেকে বের করে দাও। কিন্তু ইফানও ওকে বলে দেয় গুচিং যদি আমাকে ধোকাও দিচ্ছে তাও ঠিক আছে। সঙ্গে সে ম্যানলিনকে এটাও অর্ডার দিয়ে দেয় শুয়ের ফ্রান্সে যাওয়ার জন্য আবারও টিকিট রেডি করো, ও এরপর থেকে ওখানেই থাকবে। গুচিং এখন ইফানকে অনেকটাই ঘৃণা করে। সে মিস্টার লিউকে বলে আমি ইফানকে এত সহজে মারবো না। ইফান তার পাওয়ার নিয়ে অনেকটাই গর্ব করে, তাই না? ওর পাওয়ারটাই আমি আগে ওর কাছ থেকে ছিনিয়ে নেব। ওর চোখের সামনে যখন সবকিছু শেষ হয়ে যাবে তখন ও কতটা কষ্ট পায় সেটাই আমি দেখতে চাই। ইফানও এটা ভালোভাবেই বুঝেছিল গুচিংয়ের সবকিছুই মনে আছে, কিন্তু তাও সে গুচিংকে কোনো কষ্ট দিতেই চায় না। সে যেন গুচিংয়ের প্রেমে পাগল হয়ে গেছিল। তখনই ওর কাছে গুচিং আসে। ইফান গুচিংকে বলে তুমি এখন আমার ফিয়ন্সে, তাই আমার সব কিছুতেই তোমার অধিকার আছে। তোমার যা মন চায় তুমি সেটাই করতে পারো। গুচিং তখন ওকে বলে আমি চার্চে যেতে চাই। ইফান বলে তোমার যেখানে ইচ্ছে সেখানে যাও তুমি। সেদিন চার্চে গিয়ে গুচিং সেনের সঙ্গে দেখা করে। সেন তখন ওকে একটা মেডিসিন দেয়, যেই মেডিসিনটা খাওয়ার পরেই নাকি ইফানের কোনো বোধ বুদ্ধি থাকবে না। গুচিং ওকে যেটা করতে বলবে ইফান সেটাই করবে। সেন তো চাইছিল ইফানকে একেবারেই শেষ করে ফেলতে, কিন্তু গুচিং এরকমটা চায় না। গুচিং ওকে আস্তে আস্তে করে মারতে চায়। এদিকে এই ব্যাপারগুলো মেং ইফানকে গিয়ে জানিয়ে দেয় যে আজকে চার্চে সেন গুচিংয়ের সঙ্গে দেখা করেছিল, কিন্তু সবকিছু জানার পরেও ইফান চুপ করে থাকে। সেদিন রাতে ইফান ওর সঙ্গে যাদের বিজনেস আছে সেই সব বড় বড় মেম্বারদেরকে ডেকে পাঠায়। আর এই প্রথমবার সে নিজেকে মিস্টার মো হিসেবে ওদের সামনে পরিচয় দেয়। তো এদেরই মধ্যে একজন ইফানকে ধোকা দেওয়ার চেষ্টা করছিল। সে সবার সামনে ওই লোকটার আঙুল কেটে কেটে সবাইকে দেখাচ্ছিল, আর সবাইকে এটাও বুঝিয়ে দেয় কেউ যদি ওর বিজনেসে ক্ষতি করার চেষ্টা করে তার অবস্থাও এরকমই হবে। সে আসলে এইসব কিছু সেনকে দেখাচ্ছিল, মানে সেনও যদি ওর কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে সেনের অবস্থাও এর থেকে খুবই খারাপ হবে। এদিকে শু আবারও গুচিং এর কাছে যায় এবং ওকে সব সত্যিটা বলে। সে বলে তোমার বাবাই আগে ইভেনের থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছিল, তাই ইভেন তার বদলা নিয়েছে। কিন্তু আমার তো মনে হয় তোমার বাবার এর থেকেও খারাপভাবে মৃত্যু হওয়ার কথা ছিল। এবার নিজের বাবার বিরুদ্ধে এত কথা শুনে গুচিং তো অনেকটাই রেগে যায় এবং সে রাগের মাথায় শুয়ের গলার কাছে একটা ছুরি ধরে। সে শুকে তার কাছে ক্ষমা চাইতে বলে, আর না হলে সেই ছুরি দিয়ে শুয়ের গলা কেটে ফেলবে। ততক্ষণে ওখানে ইফেনও চলে আসে, যে কোনো রকমে ব্যাপারটাকে সামলায় এবং ম্যানলিনকে দিয়ে শুকে ওখান থেকে পাঠিয়েও দেয়। যাওয়ার সময় শুধু এটাও বলছিল ওর কোনো অ্যামনেশিয়া নেই, ও তোমাকে খুব বড় ধরনের ধোকা দিচ্ছে। কিন্তু ইফান ওইসব কথায় কান্না দিয়ে গুচিংকে জড়িয়ে ধরে আর ওকে বলে তুমি চিন্তা করো না, আমি সবসময়ই তোমার কাছে আছি। গুচিং ওকে বলে তুমি শুয়ের কথা বিশ্বাস করবে নাকি আমার কথা? ইফান বলে অবশ্যই তোমার কথা, ও আমি তো তোমাকে প্রমিস করেইছি যে আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করব। সেদিন রাতে ইফান অনেকটা মন খারাপ করেই ভাবছিল আমিও তো গুচিংকে অনেক ধোকা দিয়েছি, পরিবর্তে গুচিং যদি আমার সঙ্গে খারাপ বিহেভ করেও সেগুলো সবই আমি সহ্য করতে রাজি। রাতে গুচিং আবারও ইফানের কাছে যায়, আর আজকে সে ওর জন্য ড্রিঙ্কও বানিয়ে নিয়ে গেছিল, যে ড্রিঙ্কে সেই মেডিসিনটাও মেশানো ছিল। এটা ইফান ভালোভাবেই জানতো, কিন্তু তবুও সে গুচিং এর সামনেই এক নিঃশ্বাসেই ওই ড্রিঙ্কটা করে ফেলে। গুচিং তো ভাবছিল এই ড্রিঙ্কটা করার পর ইফান ওর কথা মতো কাজ করবে। সেটাই ইফানকে জিজ্ঞাসা করে এই ফেয়ার সোডাটা তোমার কাছে এখন আছে, শুনেছিলাম ওর মধ্যে কোনো গুপ্তধনের নকশা রাখা আছে, কিন্তু আমার বাবা অনেক চেষ্টা করার পরেও ওই ফেয়ার সোডাটাকে খুলতেই পারেনি। তুমি কি সেটা খুলতে জানো? ড্রিঙ্কটা করার পর ইফানে তো অনেকটাই শরীর খারাপ করছিল। সে তাও গুচিংকে বলে হ্যাঁ আমি ওটা খুলতে জানি, কিন্তু এখন খুলবো না। এটা বলতে বলতেই ইফান জ্ঞান হারিয়ে ফেলে। আসলে সেন তো ইচ্ছে করেই সেই মেডিসিনের জায়গায় গুচিং এর হাত দিয়ে বিষ পাঠিয়েছিল, যাতে সে একবারেই ইফানকে মেরে ফেলতে পারে। যে এই ব্যাপারটা জানার পর গুচিং তো ওর ওপর অনেকটাই রাগ দেখায়। তারপর সে ড্রাগটার নাম যখন জানতে পারে তখন সে এই ব্যাপারে ম্যানলিন এবং মেংকে গিয়ে জানায়। এরপর ওরা ডাক্তার ডেকে সেই ড্রাগের অ্যান্টিডোট ইফানকে দিয়ে ইফানকে বাঁচানোর চেষ্টা করে। এই ব্যাপারের জন্য মেং এবং ম্যানলিন দুজনেই গুচিং এর উপর অনেকটা রেগেছিল, কিন্তু তারা গুচিং এর উপর হাতও তুলতে পারছিল না, কারণ যাওয়ার আগেও ইফান এটাই আদেশ দিয়ে গেছিল তারা যেন গুচিং এর গায়ে হাতও না দেয়। এইভাবে অনেক দিনই কেটে যায়, কিন্তু গুচিং তবুও এই ব্যাপারটা নিয়ে চিন্তা করতো যে ইফান সবকিছু জানার পরেও আমার হাত থেকে ওই ড্রিঙ্কটা করে নিয়েছিল। আর এখানকার সবাই বলে আমার বাবা আসলে ভালো লোক নয়।
তাই ইভেন যে আমার বাবাকে মেরেছে সেটা ঠিকই করেছে। ইভেন আমার বাবাকে মেরেছে, পরিবর্তে আমি ওকে মেরে ফেলার চেষ্টা করেছি, তো এতে আমার খুশি হওয়ার কথা। কিন্তু আমি কেন খুশি হতে পারছি না? এইভাবে আরও কিছুদিন কেটে যায়। একদিন যখন গুচিং স্নোফলের মধ্যে দাঁড়িয়েছিল, তখনই হঠাৎ করে ইভেন ওর সামনে চলে আসে। আসলে এতদিনে ইভেন ঠিকই হয়ে গেছে। গুচিং তখন ওকে বলে, সবাই এটাই বলছে আমি তোমাকে বিষ দিয়ে মারার চেষ্টা করেছিলাম, তুমি কি তাদের কথা বিশ্বাস করো? ইভেন বলে, না, তুমি যদি আমাকে বলো তোমার এরকম কিছু করার ইন্টেনশন ছিলই না, তাহলে আমি তোমার কথাই বিশ্বাস করব। এরপর ওরা স্নোফলের মধ্যে ড্যান্স করতে শুরু করে। গুচিং ওকে বলে, আমি একদিন একটা স্বপ্ন দেখেছিলাম। আমি স্বপ্নে এইটা দেখেছি যে তুমি আমাকে মারতে চাও আর আমিও তোমাকে। ওর কথা শুনে ইভেন জিজ্ঞাসা করে, তাহলে শেষে কি হলো? গুচিং বলে, শেষে আমার হাতেই তোমার মৃত্যু হয়েছে। ইভেন তখন ওকে বলে, তাহলে তো খুব ভালোই হয়েছে, আমি তোমার হাতে হাসতে হাসতে মৃত্যুবরণ করতে পারি। এরপর ইভেন ওকে বলে, বাইরে অনেকটা ঠান্ডা বেড়ে গেছে, তাই তুমি ভেতরে যাও আর নিজের হেলথের খেয়াল রাখো। ওর এত কিছু করার পরেও যে ইভেন ওর এতটা কেয়ার করছে, সেগুলো দেখার পর গুচিং এর মনটাও ধীরে ধীরে গলেই যাচ্ছে। পরের দিন গুচিং আবারও সেনের সঙ্গে দেখা করে। ওকে জিজ্ঞাসা করে, তুমি ওই মেডিসিনটা আমাকে না বলে কেন পরিবর্তন করেছিলে? কেন তুমি তার পরিবর্তে বিষ রেখেছিলে? সেন তখন বলে, আমরা যত তাড়াতাড়ি ইভেনকে রাস্তা থেকে সরিয়ে দেব, ততই তো আমাদের কাজ করতে সুবিধে হবে। কিন্তু গুচিং তো এটা মানতে রাজি ছিল না। তাই সেন ওকে জিজ্ঞাসা করে, কোথাও প্ল্যানিং করতে গিয়ে তুমি ইভেনকে ভালোবেসে ফেলোনি তো? আমার মনে হচ্ছে এবারে আমাদের প্ল্যানিং আলাদা করতে হবে। কিছুদিন ধরে গুচিং লক্ষ্য করে ইভেন একটা রুমে সবসময়ই যায়, যেই রুমটা সে বেরিয়ে যাওয়ার পর লক করে দিয়েও যায়। তো ওই রুমের মধ্যে কি আছে সেটা দেখার জন্য গুচিং এর অনেক কিউরিসিটি বেড়ে যায়। তাই সে একদিন চুপি চুপি ওই দরজা খোলার চেষ্টা করছিল, কিন্তু ইভেনের হাতে ধরা পড়েই যায়। তো ইভেন ওকে বলে, তুমি যদি এই রুমে কি আছে দেখতেই চাও, তাহলে আমাকে বলতে পারতে, আমি তোমার জন্য দরজা খুলে দিতাম। ইভেন গুচিংকে ওই রুমের মধ্যে নিয়ে গেলে গুচিং দেখে যে ওখানে শুধুমাত্র ইভেনের বাবা মার স্মৃতি ছাড়া আর কিছুই ছিল না। ইভেন এখানে গুচিংকে এটাও বলে, এই যে তোমাদের ম্যানশনটা, এটা আসলে আগে আমাদের ছিল, কিন্তু 15 বছর আগে আমার বাবা মা খুন হওয়ার পর এই ম্যানশনটা আর আমাদের নেই। ইভেন তার মায়ের জেট পেন্ডেন্টটা গুচিংকে পরিয়ে দেয়। সে আরও একবার তার বাবা মায়ের মেমোরিয়ালের সামনে গুচিংকে এটা প্রমিস করে, আমি সবসময়ই তোমাকে প্রোটেক্ট করব। ওখান থেকে বেরিয়ে আসার পর গুচিং অনেকটাই শকড ছিল, কারণ তার পুরনো দিনের অনেক কথাই মনে পড়ছিল। সে এবার সবকিছু মেলাতে শুরু করে। 15 বছর আগেই তার বাবা এই ম্যানশনটা পেয়েছিল, আর যদি 15 বছর আগেই মৌ পরিবারের মৃত্যু হয়েছে, তাহলে এর পেছনে কোথাও তার বাবার হাত নেই তো? আর যদি সেই ফেয়ার সোরাটা মৌ পরিবারেরই হয়, তাহলে সেটা আমার বাবার হাতে কি করে এলো? কিন্তু এত কিছু বুঝে যাওয়ার পরেও গুচিং নিজেকে ধোঁকা দিতে শুরু করে। সে মনে মনে এটাই ভাবতে থাকে, আমার বাবা অনেক ভালো লোক ছিল, সে কোনো মতেই এরকম কিছু করতে পারে না। একদিন গু ম্যানশনে ঘুরতে ঘুরতে গুচিং লাইব্রেরির মধ্যে একটা সিক্রেট লকার খুঁজে পায়, যেটা দেখে সে একটু অবাক হয়, এবং তার ভেতর থেকে সে ইভেনের ব্যাপারে অনেক ইনফরমেশনই খুঁজে পেয়ে যায়। তো গুচিং এটাই চিন্তা করতে থাকে, তার মানে নিশ্চয়ই ইভেন তার ছোটবেলাটা এখানেই কাটিয়েছে, না হলে সে এই লকারের ব্যাপারে কি করে জানতে পারে? এই ইনফরমেশনগুলো থেকে গুচিং ইভেনের বিজনেসের অনেক তথ্যই পেয়ে যায়। তার সঙ্গে সে একটা লকেটও পায়, যেই লকেটে ইভেনের বার্থডে খোদাই করা ছিল। গুচিং এরপর এই তথ্যগুলো নিয়ে মিস্টার লিউ এর সঙ্গে দেখা করে। সে মিস্টার লিউকে এসব কিছু দিয়ে বলে, তুমি এগুলো সেনের কাছ পর্যন্ত পৌঁছে দাও। আসলে ও ইফ্যাংয়ের ওপর এখনও বদলা নিতে চাইছিল। ইফ্যাংয়ের বার্থডের দিন গুচিং ওর সঙ্গে দেখা করে আর ওকে একটা গিফটও দেয়। তখন ইভেন ওকে জিজ্ঞাসা করে, কিন্তু তুমি আমার বার্থডে জানলে কিভাবে? গুচিং বলে, আমি শুয়ের কাছ থেকে জেনেছি। এই কথা থেকেই ইভেন বুঝে যায় গুচিং তার সিক্রেট লকার পর্যন্ত পৌঁছে গেছে, কারণ তার আসল বার্থডে শুও জানে না। সেদিন মেং ইফ্যাংয়ের কাছে একটা ছবি আনে, যেই ছবিতে সেন এবং গুচিং চার্চে বসে ওর বিরুদ্ধে প্ল্যানিং করছিল। এই ছবিটা দেখার পরেও ইভেন সেটাকে ইগনোর করে দেয়, তার উপরে ছবিটাকে সে পুড়িয়েও দেয়। কিন্তু রাতের বেলা ইভেন যখন একা বসেছিল, তখন সে প্রচুর ড্রিঙ্ক করে ফেলে এবং এইসব কথা ভেবে অনেক দুঃখীও হয়ে যায়। নেশার ঘরে ইভেন গুচিং এর কাছে আসে এবং সে ওকে বলে, তুমি আমার ফিয়ন্সে, আর আমি তোমাকে অনুমতি দিয়েছি তুমি যা খুশিই করতে পারো, সেটা যদি আমার ক্ষতিও হয় তাও ঠিক আছে, কিন্তু তুমি আমার ক্ষতি করবে বলে ওই সেনকেও আমার ক্ষতি করতে আমি দেব না। এইটা শুনেই গুচিং রেগে যায়, কারণ সে বুঝতে পারে ইভেন সবকিছু জানে। ইভেনকে জিজ্ঞাসা করে, তার মানে তুমি প্রথম দিন থেকে জানতে আমার অ্যামনেশিয়া হয়নি?
ইফেন বলে হ্যাঁ, যেদিন থেকে তুমি এই নাটকটা শুরু করেছো। এরপর সে গুচিংকে জড়িয়েও ধরে আর বলে, আজকে আমার জন্মদিন, তুমি কি একদিনের জন্য ভুলতে পারবে না যে আমি মিস্টার মো? বা একদিনের জন্য কি এটা ভুলতে পারবে না তুমি কার মেয়ে? চলো আমরা আজকের দিনের জন্য সবকিছু ভুলে যাই আর সবটা শুরু থেকেই শুরু করি। এবার গুচিংও তো ইফানকে অনেকটাই ভালোবাসে, সেও তাই মনে মনে এইটা ঠিক করে, হ্যাঁ আজকের জন্য আমিও সবকিছু ভুলে যেতে চাই। এরপর ওরা দুজন একে অপরকে কিস করতেই শুরু করে। পরে তিনি গুচিং মিস্টার লিউকে অনেক রকম প্রশ্ন করতে থাকে। সে বলে, কোথাও আমার বাবা এইসব কিছু প্ল্যানিং করেনি তো? আমার বাবা ফেয়ার শোরাটা যে সময় বাড়ি এনেছিল ঠিক ওই সময়ই মিস্টার মোয়ের পরিবার শেষ হয়ে গেছিল। তাছাড়াও বাবা কেন বলেছিল যে আমার ছোটবেলার ভালোবাসা ইয়ান মারা গেছে? ওর মনে অনেক রকম প্রশ্ন থাকলেও মিস্টার লিউ ওকে কোনো সত্যিই বলেনি। তো সত্যিটা জানার জন্য গুচিং আবারও সেই নাইট ক্লাবে যায়। কিন্তু মেং তো প্রথম থেকেই গুচিংকে পছন্দ করতো না, তাই গুচিংকে নাইট ক্লাবে দেখে সে ওর দিকেই বন্দুক তান করে। আসলে মেংয়ের এইটা মনে হচ্ছিল যে এই গুচিং এর কারণেই হয়তো তাদের মাফিয়া গ্রুপ একদিন শেষ হয়ে যাবে। কিন্তু ওর কিছু করার আগেই ওখানে ইফ্যাং চলে আসে, যে মেংয়ের হাতে একটা গুলি করে দেয় আর বলে, তুমি কোনো মতেই আমার ওমেনের গায়ে হাত দিতে পারো না। এরপর যখন গুচিং এবং ইফ্যাং সাইডে যায় তখন ওদের মধ্যেই ঝামেলা বেঁধে যায়। আসলে যেই ইনফরমেশনগুলো গুচিং সিক্রেট লকার থেকে পেয়েছিল সেগুলো সেনের হাতে তো পৌঁছে দিয়েছিল, সেনও তাই প্ল্যানিং অনুযায়ী সবকিছুই করছিল। কিন্তু পরে জানা যায় যে ওই ইনফরমেশনগুলো ইভেন ইচ্ছে করেই ওখানে রেখেছিল যাতে সে সেনকে ফাঁদে ফেলতে পারে। গুচিং এইসব কিছুর জন্য ইফ্যাংকে অনেক কথাই শোনাতে থাকে আর চিৎকার করতে করতে সে নিজেই এটা ভাবে সে ইফ্যাংকে ঘৃণা করে না ভালোবাসে সে নিজেই বুঝতে পারছে না। তখনই ইফ্যাং লক্ষ্য করে একটা বন্দুক ওদের দিকে তান করা হয়েছে, তাই ইফ্যাং নিজের জীবনের কথা না ভেবে গুচিংকে বাঁচাতে গিয়ে ওর গায়ে গুলিটা লাগে। তো এইটা দেখেও গুচিং অনেকটাই বিরক্ত হয়। সে ভাবে যে তুমি আবারও আমার জীবন বাঁচালে, কিন্তু আমি তো তোমাকে ঘৃণা করতে চাই। ইফ্যাং এর এই অবস্থা দেখে আরও একবার মেং গুচিং এর উপর অনেকটাই রেগে যায়। সে বলে, তোমার জন্যই এইসব কিছু হয়েছে, কারণ আমাদের বস নিজের জীবন কি করে বাঁচাতে হয় সেটা ভালোভাবেই জানে, আর এইসব কিছুর পেছনে সেনের হাত আছে, তুমি কি সেটা জানো? কথাটা শুনেই গুচিং অনেকটা অবাক হয়। তারপরেই সে রিয়েলাইজ করে এইসবের পেছনে সেনের হাত আছে, কারণ সেন ফেয়ার শোরার মধ্যে থাকা সেই গুপ্তধনের ম্যাপটা চায়। আর এখানে সে এটা মেনেই নেয় তার বাবার কারণেই মো পরিবার শেষ হয়ে গেছিল। আসলে সে অনেকদিন আগেই এটা বুঝতে পেরেছিল, কিন্তু মানতে চাইছিল না। তাই ফাইনালি গুচিং ডিসাইড করে যে সে ইফ্যানকে ছেড়ে চলে যাবে, কারণ তার জন্যই ইফ্যানের অনেক ক্ষতি হচ্ছে। কিন্তু ওর চলে যাওয়ার আগের মুহূর্তেই ইফ্যানের জ্ঞান ফিরে আসে, তাই সে শেষবারের জন্য ইফ্যানকে দেখতে যায়। সে ইফ্যানকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে সব সত্যিটা আগে কেন জানাওনি? ইফ্যান বলে, আমি চাইছিলাম না তুমি কষ্ট পাও, আর তাছাড়াও সত্যিটা কখনো লুকিয়ে রাখা যায় না। আমি জানতাম তুমি একদিন না একদিন সবটা জানতেই পারবে। তাছাড়াও তোমার বাবা আমার পরিবারের সঙ্গে যা কিছু করেছিল আমি তার বদলাও নিয়ে নিয়েছি। তাই চলো আমরা দুজন নতুন করে সবকিছু শুরু করি। তো এতে গুচিংও রাজি হয়ে যায়। এরপর ওরা দুজন মিলে সেনের বিরুদ্ধে প্ল্যানিং করে। পরের দিন গুচিং সেনের কাছে যায়। সে ওকে বলে, আমি সবকিছুই জানতে পেরে গেছি। তোমার বাবার আদেশেই আমার বাবা মো পরিবারকে শেষ করেছিল। আমি আর ইফ্যানের বাড়িতে থাকতেই চাই না, কারণ ওখানে থাকার আর কোনো মানেই হয় না। আমরা এবার ওপেনলি ইফ্যানের বিরুদ্ধে লড়াই করব। ওদের কথাবার্তা শেষ হওয়ার আগেই ওখানে মিং চলে আসে, যে সেনকে বলে, আমিও এবার তোমার হয়েই কাজ করতে চাই, কারণ ইফ্যানকে আমার আর পছন্দই হচ্ছে না। সে সামান্য একটা মেয়ের জন্য আমার উপর গুলি করেছিল, যখন কি আমি তার হয়ে কত বছর ধরে কাজ করছি। তাই ওর সঙ্গে আমি আর থাকতেই চাই না। এরপর গুচিং একদিন সুকে চার্চে ডেকে পাঠায় আর ওর সঙ্গে লড়াই বাঁধিয়ে ফেলে। কিন্তু লড়াই করতে করতে গুচিং ইফ্যানের জন্য ওর হাতে একটা ছোট্ট লেটার দিয়ে দেয়। ফিরে গিয়ে সু ইফ্যানের সঙ্গে কথা বলে। সে বলে, মেং এরকম হবে আমি তো কখনো ভাবতেই পারিনি। এবার তো দেখছি কারোর উপর ভরসাই করা যাবে না। কিন্তু এখানেই আমরা জানতে পারবো ইফ্যানই মেংকে ওখানে পাঠিয়েছিল। আসলে গুচিং একা একা সেনের বাড়িতে থাকবে এই ব্যাপারটা ইফ্যান নিতে পারছিল না, তাই গুচিংকে প্রোটেক্ট করার জন্যই মেংকে সে ওখানে পাঠিয়েছিল। গুচিং সেনের বাড়িতে থাকতে থাকতে তার কিছু কনফিডেন্সিয়াল ডকুমেন্টও চুরি করে ফেলে। একদিন সে সেনের জন্য একটা স্যুপ বানিয়ে নিয়ে যায়, কিন্তু সেন ওকে বলে, কি জানি তুমি হয়তো এতে বিষ মিশিয়ে রেখেছো, তার জন্য তুমিই আগে স্যুপটা খেয়ে দেখাও। তো গুচিং পুরো স্যুপটাই খেয়ে ফেলে। সে সেনকে বলে, তুমি মেংকে এত তাড়াতাড়ি বিশ্বাস করে নিলে, অথচ তোমার ছোটবেলার বন্ধুকেই বিশ্বাস করতে পারছো না। সেন তখন বলে, আমি তোমাদের দুজনের কাউকেই কোনোদিনই বিশ্বাস করিনি।
এটা বলেই সে গুজিং এর দিকে বন্দুক তান করে। তখন গুজিংও নিজেকে প্রোটেক্ট করার জন্য টেবিলে থাকা ছুরিটাকে উঠিয়ে ওর হাতের একটা জায়গায় আঘাত করে দেয়। কিন্তু তারপরেও সেন ব্যাপারটাকে কন্ট্রোল করে নেয়। সেন বলে, আমি সবসময়ই পাওয়ারফুল একজন হওয়ার চেষ্টা করেছি, তার জন্য আমি আমার বাবাকেও খুন করে ফেলেছি, তাহলে তার সামনে তুমি কি জিনিস? আমি এটাও ভালোভাবে জানি তুমি এখনো ইভেনের হয়েই কাজ করছো। সেদিন চার্চেও তুমি ইভেনের জন্যই একটা লেটার পাঠিয়েছিলে, কিন্তু তুমি অনেকটাই বোকা। তুমি ভেবেছিলে আমি 2 দিন পর হামলা করব, কিন্তু সেই হামলাটা আমি আজকে রাতেই করব। আর ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছেই থাকবে আমার হোস্টেজ হিসেবে, কারণ আমি এটাও ভালোভাবেই বুঝে গেছি ইভেনের দুর্বলতা একমাত্র তুমি। এদিকে ইভেনও এটা আন্দাজ করতে পারছিল যে সেন হয়তো 2 দিন পর নয় আজকে রাতেই হামলা করবে। তাই ইভেন সেই মতো করে সবকিছু প্রিপারেশন করে রেখেছিল। যেই মেংকে ইভেন গুজিংকে প্রোটেক্ট করার জন্য পাঠিয়েছিল, সেও গুজিং এর সামনেই বাঁধা হয়ে বসেছিল। তখন গুজিং ওকে ইনসাল্ট করতে করতে বলে, তুমি আবার কেমন মাফিয়া যে তার বসের গার্লফ্রেন্ডকেই প্রোটেক্ট করতে পারছে না? মেং তখন বলে, আমি তোমার সামনেই বসে আছি কারণ বস আদেশ দিয়েছিল যে তোমার থেকে কোথাও দূরে যেতে না, না হলে এই দড়িগুলো কাটা আমার কাছে কোনো ব্যাপারই নয়। সেদিন রাতেই সেন ইভেনের উপর হামলা করে। সে ইভেনকে বলে, আমি সেই ফেয়ার শোরার মধ্যে থাকা ম্যাপটা চাই, যেই ম্যাপটা আমার বাবা বা গুদিনুই কেউই নিতে পারেনি। আর তুমি যদি গুচিংকে বাঁচাতে চাও তাহলে তো তোমাকে ওটা আমাকে দিতেই হবে। সেন ইভেনের দিকে বন্দুক তান করেছিল, তখন ইভেনও তার হাতের ছুরিটা খুব সুন্দরভাবেই সেনের গলার কাছে ধরে, কারণ ইভেন সেনের থেকেও বেশি পারদর্শী। এইভাবে ওদের মধ্যে লড়াই বেঁধে যায়। এক এক করে ওদের সমস্ত লোকগুলো আহত হয়ে যায়। শেষে ইভেন এবং সেনই ছিল। এদিকে আমরা দেখব মেং এবং গুজিং নিজেদেরকে মুক্ত করে ফেলেছে। সেন লক্ষ্য করে ইভেনের গায়ে কিছুদিন আগে যে গুলিটা লেগেছিল সেখান থেকে ব্লিডিং হচ্ছে। তাই সেন ইচ্ছে করেই ওর সেই ক্ষত জায়গার উপর পা দিয়ে চেপে ধরে। এইভাবে সেন ইভেনকে অনেক টর্চার করে, কিন্তু তখনই ওখানে গুজিং এবং মেং চলে আসে, যেটা দেখে সেন গুজিং এর দিকেই বন্দুকটা তান করে আর বলে, তাহলে চলো আগে গুজিংকে এই রাস্তা থেকে সরিয়ে দিই। ইভেন তখন সেনকে রিকোয়েস্ট করে যে সে যেন এরকমটা না করে। এটা শুনে সেন অনেকটা অ্যারোগেন্ট ভাবেই বলে, আমি গুজিংকে ছেড়ে দিতে পারি যদি তুমি নিজেকে শেষ করে ফেলো তো। এইটা বলেই সেন তার পায়ের কাছে পড়ে থাকা ছুরিটা ইভেনের দিকে সরিয়ে দেয়। কিন্তু এই ভুলটা সেনের করা উচিত হয়নি, কারণ আগেই বলেছিলাম ইভেন অনেকটাই স্কিল্ড। সে ছুরিটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই সেটা সেনের বুকে মেরে দেয়। তার উপরে ততক্ষণে গুজিংও সেনকে গুলি করে ফেলেছিল। তো এইভাবেই ওদের শত্রু শেষ হয়ে যায়। কিন্তু এই লড়াইতে ইভেনও অনেকটাই আহত হয়ে গেছিল। তো এইভাবে অনেকদিন কেটে যাওয়ার পর ইভেন ফাইনালি সুস্থ হয়ে যায়। সে গুজিংকে বলে, কান্নাকাটি কেন করছো? আমি এত তাড়াতাড়ি মরবো না, মরার আগে আমাদেরকে বিয়েও তো করতে হবে। গুজিং তখন ওকে জিজ্ঞাসা করে, কিন্তু বিয়ের গিফট হিসেবে তুমি আমাকে কি দিতে চাও? ইভেন তখন ওকে বলে, আমি তোমাকে ফেয়ার শোরা আগেই দিয়ে দিয়েছি, আর তুমি যদি চাও সেই গুপ্তধনের ম্যাপটাও আমি তোমাকে দিতে পারি। এইটা বলে ইভেন সেই ফেয়ার শোরা দিয়ে গুপ্তধনের ম্যাপটা বের করে, যেটা একটা বাক্সের মধ্যে ছিল। এতদিন ফেয়ার শোরাটা ইভেনের কাছে না থাকলেও সেই বাক্সটা ইভেনের কাছেই ছিল। ইভেন গুজিংকে বলে, তুমি এই ম্যাপটা দিয়ে গুপ্তধনের খোঁজ করতেও পারো। কিন্তু গুজিং বলে, না, এই ম্যাপটার জন্য আগেই অনেকগুলো প্রাণ চলে গেছে, তাই আমাদের উচিত এটাকে শেষ করে ফেলা। এটা বলেই গুজিং ম্যাপটাকে পুড়িয়ে ফেলে। তো এইভাবে আরও কিছুদিন কাটার পর যখন ওদের ওয়েডিংয়ের দিন আসে, সেদিন হঠাৎ করেই ওদের ম্যানশনে কিছু একটা সমস্যা হয়। তারপরেই ইভেন একটা লেটার দেখতে পায়, যে লেটারে লেখা ছিল, তুমি যদি তোমার হবু বউকে বাঁচাতে চাও তাহলে আমার সঙ্গে চার্চে দেখা করো। আর এই লেটারটা ইভেনের জন্য মিস্টার লিউই লিখেছিল। তো এখানেই আমরা জানতে পারবো মিস্টার লিউ এতদিন ধরে ওই গুপ্তধনের নকশার পেছনে দৌড়াচ্ছিল, যেটা সে কাউকে বুঝতেও দেয়নি। ইভেন চার্চে পৌঁছালে মিস্টার লিউ ওকে নকশাটা দিতে বলে। মিস্টার লিউ তো এটাও প্ল্যানিং করে রেখেছিল যে ইভেন যদি এখানে কোনো চালাকি করার চেষ্টা করে তাহলে সে নিজের সঙ্গে ওদের দুজনকেও শেষ করে ফেলবে। এইসব কিছু দেখে গুজিং এর অনেকটাই মন খারাপ হয়ে যায়, কারণ ছোটবেলাতে তার বাবার কারণেই ইভেনের পুরো পরিবার শেষ হয়ে গেছিল। এখন আবার তার জন্য ইভেনের জীবন বিপদে পড়েছে। তাই গুজিং ইভেনের দেয়া সেই পেন নাইফটা বের করে নিজের পেটেই মারে। আর এটা করার আগের মুহূর্তেই সে ইভেনকে বলে, তুমি আমার জন্য অনেক করেছো, এবার আমার পালা। এরপর ইভেন মিস্টার লিউকে এক নিমেষে শেষ তো করে ফেলে, কিন্তু তার ভালোবাসাকে সে কি করে বাঁচাবে এটাই বুঝতে পারছিল না। তো এরপর আমাদেরকে 1 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে ইভেন অনেকটা দুঃখীভাবেই দাঁড়িয়েছিল। আর এখানে আমরা এটাও জানতে পারবো সেই ঘটনার পর গুজিং ধীরে ধীরে সুস্থ হচ্ছিল। কিন্তু তারপর একদিন হঠাৎ করেই
গুচিং ওদের ম্যানশন থেকেই উধাও হয়ে যায়। তারপর থেকে ইফান এইভাবে দুঃখেই জীবন কাটাচ্ছিল। কিন্তু সেদিনই ওদের ক্লাবে একটা নতুন মেয়ে আসে, সেটা ছিল গুচিংই। তো প্রথমবার গুচিং ইফানকে যেভাবে ড্যান্সে ইনভাইট করেছিল, আজকেও ঠিক সেইভাবেই ইফানকে ড্যান্স করার জন্য ইনভাইট করে। কিন্তু ইফান ওকে দেখা মাত্রই জড়িয়ে ধরে আর বলে, এরপর থেকে প্লিজ তুমি আমাকে ছেড়ে আর কোথাও যেও না। এইরকমই একটা হ্যাপি এন্ডিং এর সঙ্গেই এই পুরো ড্রামাটা শেষ হয়ে যায়। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই ড্রামাটা। থ্যাংক ইউ।